আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক তো সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা দেখে ফেলেছেন, কিন্তু কথা দিচ্ছি আজকের এই গল্পটা হতে চলেছে সবচেয়ে আলাদা। গল্পের এন্ডিং আপনাকে ভাবতে বাধ্য করবে যে এআই কি আসলেই মানুষের জন্য উপকারী। এই যে চ্যাট জিপিটি, জেমিনাইয়ের মতো এআই আরও বেশি উন্নত হলে মানুষ কি সৃষ্টিকর্তার পর্যায়ে যেতে পারবে? গল্পের শুরুতে আমরা ব্লু বুক নামের একটা সফটওয়্যার কোম্পানির অফিস দেখতে পাই, যেটা মূলত গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন ছিল। তো এখানে ক্যালেব নামের একজন কর্মচারী তার কম্পিউটারে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। তখনই তার কাছে একটা মেল চলে আসে, যেটা ওপেন করতেই সে জানতে পারে যে সে বেস্ট এমপ্লয়ের খেতাব পেয়েছে, যার উপহারস্বরূপ সে এই ব্লু বুক কোম্পানির মালিক নেথান রসওয়াল্ডের আলিশান বাড়িতে 7 দিন থাকার সুযোগ পেয়েছে। তো কিছুদিন পরে একটা হেলিকপ্টার ক্যালেবকে নিয়ে নাথানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বরফে ঢাকা উপত্যকা পার করে তারা পাহাড়ে ঘেরা একটা জঙ্গলের মাঝে ল্যান্ড করে। সেখানকার দৃশ্য হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সেখান থেকে দূর দূরান্তর পর্যন্ত কোনো বাড়ি বা বিল্ডিং দেখাই যাচ্ছিল না। আর সেই জঙ্গলটা এতটাই প্রত্যন্ত এলাকায় ছিল যে সেখানে ফোনের নেটওয়ার্কও আসছিল না। ক্যালেব পাইলটকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো দূর দূরান্তর পর্যন্ত কোনো বাড়ি নেই। এর উত্তরে পাইলট তাকে বলে যে আমাকে এর থেকে আগে যাওয়ার অনুমতি দেয়াই হয়নি। সামনে একটা নদী রয়েছে, তুমি নদী অনুসরণ করতে করতে এগিয়ে যাও, বিল্ডিং দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি ঠিক 1 সপ্তাহ পরে তোমাকে নিতে এখানেই চলে আসব। তো ততদিন অবধি মজা করো। এই কথা বলে পাইলট সেখান থেকে চলে যায়। আর ক্যালেব নদীর রাস্তা ধরে যখন এগিয়ে যায় তখন সে একটা পুরনো শেড দেখতে পায়। ক্যালেব সেই শেডের কাছাকাছি পৌঁছাতেই সেখান থেকে একটা আওয়াজ শুনতে পায় সে। ক্যালেব স্মিথ, দয়া করে দরজার সামনে আসুন এবং আপনার মুখটা স্ক্রিনের সামনে ধরুন। এই কথা শুনে ক্যালেব দরজার কাছে আসে এবং সেখানে লাগানো একটা ডিভাইসের দিকে তাকাতে থাকে। তখনই সেই ডিভাইসটা ক্যালেবের একটা ছবি তুলে নেয় এবং পরের মুহূর্তেই সেই ডিভাইস থেকে একটা চাবি কার্ড প্রিন্ট হয়ে বাইরে বেরিয়ে আসে, যেটাতে ক্যালেবের ছবিও ছাপা ছিল। এর সাথে সাথেই শেডের দরজাটাও খুলে যায়। আর ক্যালেব যখন দরজা দিয়ে ভেতরে আসে তখন সে দেখতে পায় যে এই পুরনো শেডের ভেতরে একটা বিলাসবহুল বাড়িও রয়েছে, যেখান থেকে প্রকৃতির এক অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। ক্যালেব ভেবেছিল যে কোটিপতি নাথানের বাড়িতে অনেক চাকর বাকর তার সেবায় নিযুক্ত থাকবে হয়তো, কিন্তু সেখানে কোনো মানুষের নামগন্ধও ছিল না। সেখানে ক্যালেব নাথানকে ওয়ার্কআউট করতে দেখতে পায়। নাথানের নজর যখন ক্যালেবের উপরে পড়ে তখন সে একজন বন্ধুর মতো ক্যালেবকে স্বাগত জানায়। ক্যালেবকে নার্ভাস দেখে সে তার সাহস বাড়িয়ে দিয়ে বলে, আগামী 7 দিন আমরা দুজন বন্ধুর মতো থাকবো। এরপর নাথান ক্যালেবকে তার ঘর দেখাতে নিয়ে যায়, আর নাথান তাকে বলে, তোমার কাছে যে কি কার্ডটা রয়েছে সেটা দিয়ে কেবল কয়েকটা ঘরের দরজায় খুলবে, আর যে দরজাগুলো খুলবে না বুঝে নেবে সেখানে যাওয়া নিষেধ। এরপর নাথান ক্যালেবকে তার ঘরে নিয়ে আসে। যদিও এই ঘরটা অনেক বিলাসবহুল ছিল, কিন্তু ঘরটাকে সব দিক থেকে বন্ধ দেখে ক্যালেবের অনেক অদ্ভুত লাগে। এর উত্তরে নাথান ক্যালেবকে বলে যে আমি বুঝতে পারছি তুমি এখানে বাড়ির মতো ফিল পাচ্ছ না। আসলে এটা কোনো বাড়ি নয়, এটা একটা টপ সিক্রেট রিসার্চ ফ্যাসিলিটি। আর এখানে আমি কি নিয়ে গবেষণা করছি সেটা আমি তোমাকে অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। এই কথা বলে নাথান ক্যালেবকে একটা এগ্রিমেন্টে সই করতে দেয়। সেই এগ্রিমেন্টে লেখা ছিল যে এখানে সই করার পরে ক্যালেব এখানকার কোনো তথ্যই কারোর সাথে শেয়ার করতে পারবে না। এখানে তার ফোনে কথা বলারও অনুমতি ছিল না, এমনকি বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ করারও অনুমতি নেই। এইসব কিছু দেখে ক্যালেবের কাছে এগ্রিমেন্টটাকে বেশ বিপজ্জনক মনে হয়, তাই সে সই করতে ইতস্তত করছিল। কিন্তু তখনই নাথান তাকে বলে, কোনো ব্যাপার না, তুমি যদি এগ্রিমেন্টে সই নাও করো তাহলেও তুমি এখানে 1 সপ্তাহ আরাম করে থেকে যেতে পারো, কিন্তু এগ্রিমেন্টে সই না করলে আমি তোমাকে আমার গবেষণা সম্পর্কে কিছুই বলবো না। কিন্তু তারপর 1 বছর পেরিয়ে গেলে তোমার উপলব্ধি হবে যে তুমি আজকে কি জিনিসটা হাতছাড়া করেছো, আর এটার জন্য তোমাকে সারা জীবন আফসোস করতে হবে। এই কথা শুনে ক্যালেবের কৌতূহল আরও বেড়ে যায়, তাই দ্বিধাগ্রস্ত ক্যালেব আর দেরি না করে এগ্রিমেন্টটাতে সিগনেচার করে দেয়। এখন সে নাথানের কাছ থেকে তার গবেষণা সম্পর্কে জানার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। এর উত্তরে নাথান প্রথমে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি টুরিং টেস্টের ব্যাপারে জানো? উত্তরে ক্যালেব বলে যে হ্যাঁ, টুরিং টেস্টে আমরা একজন মানুষের সাথে কম্পিউটারের কথা বলাই, কিন্তু তাকে এইটা জানাই না যে সে কম্পিউটারের সাথে কথা বলছে। আর যদি কম্পিউটারের সাথে কথা বলে ওই মানুষটার এমন মনে হয় যে সে কোনো সত্যিকারের মানুষের সাথে কথা বলেছে, তাহলে এই টেস্ট
সফল হিসেবে ধরা হয়। উত্তর শুনে নাথান জিজ্ঞাসা করে, যদি এই টেস্ট সফল হয়ে যায় তার মানে কি হবে? ক্যালেব বলে যে এর মানে হবে যে ওই কম্পিউটারটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখনই ক্যালেব কিছু একটা বুঝতে পারে আর সে জিজ্ঞাসা করে, তুমি কি এমন কোনো এআই বানাতে চাও নাকি? এর উত্তরে নাথান বলে যে আমি তো আগেই একটা এআই বানিয়ে ফেলেছি। আর এখন ক্যালেব, এটা জেনে তুমি খুশি হয়ে যাবে যে কিছু সময়ের জন্য সেই এআই এর টুরিং টেস্টের অংশ হতে চলেছ তুমি। ক্যালেব, একটু ভেবে দেখো, আমরা যদি এমন একটা শক্তিশালী এআই বানাতে সফল হয়ে যাই যার মানুষের মতো নিজে থেকে চিন্তা করার এবং বোঝার ক্ষমতা থাকবে, তাহলে আমরা মানবজাতির জন্য একটা নতুন ইতিহাস রচনা করব। এই কথা শুনে ক্যালেবের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। সে বলে, তুমি যদি সত্যি সত্যি মানুষের মতো চিন্তা করতে এবং বুঝতে পারা একটা মেশিন বানিয়ে থাকো, তাহলে এটা আর মানবজাতির ইতিহাস থাকবে না, বরং এটা সৃষ্টিকর্তাদের ইতিহাস হয়ে যাবে। মানুষ নিজেই হবে সৃষ্টিকর্তা। ক্যালেবের এই কথায় নাথান খুবই ইমপ্রেস হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে ক্যালেব আশেপাশের জায়গাগুলো ঘুরতে ঘুরতে একটা ঘরে পৌঁছে যায়। এই সময় নাথান নিজের ঘর থেকে ক্যালেবকে মনিটর করতে থাকে। ক্যালেব যে ঘরটাতে দাঁড়িয়েছিল সেখানে সামনের কাছে একটা বড় চেম্বার ছিল। ক্যালেব দেখতে পায় যে সেই চেম্বারের ভেতরের দেয়ালে কিছু আঁচড়ের দাগ রয়েছে, যেন নখ দিয়ে কাজটাকে আঁচড়ানো হয়েছে। ক্যালেব সেটার দিকেই দেখছিল, ঠিক তখনই চেম্বারের ভেতরে সে কাউকে দেখতে পায়। আর এটা অন্য কেউ নয়, বরং নাথানের তৈরি একটা এআই রোবট ছিল, যাকে নাথান মানুষের মতো মুখ তো দিয়েছিল, কিন্তু তার শরীরটা ছিল রোবটের মতো। ক্যালেব তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়, আর সেই রোবটটা তার কাছে চলে আসে। যদিও সে ওই কাচের চেম্বার থেকে বাইরে বেরোতে পারতো না, কিন্তু সে ক্যালেবের সাথে কথা বলতে পারত। সে ক্যালেবকে বলে, হ্যালো। এর উত্তরে ক্যালেবও তাকে নিজের পরিচয় দেয় এবং জিজ্ঞাসা করে, তোমার কি কোনো নাম আছে? উত্তরে সে বলে, অ্যাভা। আমার নাম অ্যাভা। আমি নাথান ছাড়া এই প্রথম অন্য কোনো মানুষের সঙ্গে দেখা করছি। এই কথোপকথনের সময় এভার হাবভাব একদম মানুষের মতোই ছিল। তার কথার মধ্যে একটা সরলতা এবং মায়া ছিল, যেটা ক্যালেবকে খুবই ইমপ্রেস করে ফেলে। ক্যালেবের জন্য অ্যাভা কোনো জাদুর থেকে কম ছিল না। অ্যাভার সাথে কথা বলার পরে ক্যালেব নাথানের কাছে চলে আসে। সে নাথানের সামনে অ্যাভার প্রশংসা করে শেষই করতে পারছিল না। সে বলে যে অ্যাভার সাথে কথা বলে তার এমন মনে হয় যেন সে স্বপ্নের দুনিয়াতে আছে। কিন্তু অন্যদিকে অ্যাভার প্রশংসা হতে দেখে নাথানের আবার হিংসে হতে থাকে। সে ক্যালেবের থেকে আশা করেছিল যে ক্যালেব এভার নয়, বরং তাকে যে তৈরি করেছে অর্থাৎ নাথানের প্রশংসা করবে। নাথান সত্যি নিজেকে সৃষ্টিকর্তার আসনে বসাতে শুরু করে দিয়েছে। যাই হোক, সে আসল কথায় আসে এবং ক্যালেবকে জিজ্ঞাসা করে, তোমার কি অ্যাভার মধ্যে কোনো ত্রুটি নজরে এসেছে? এর উত্তরে ক্যালেব বলে যে না, অ্যাভা অসাধারণ, কিন্তু আমি যদি টুরিং টেস্টের কথা বলি তাহলে তোমার উচিত ছিল অ্যাভাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখা, যাতে করে আমি বুঝতে না পারি যে আমি একটা এআই রোবটের সাথে কথা বলছি নাকি কোনো মানুষের সাথে। কিন্তু আমি তো আগেই জেনে ফেললাম যে অ্যাভা একটা এআই রোবট, তাহলে এখন আমি এবার সাথে মানুষের তুলনা করব কিভাবে? এর উত্তরে নাথান বলে যে এইভাবে টুরিং টেস্ট পাশ করা এবার জন্য কোনো ব্যাপারই না। সে এর আগেও এই ধরনের অনেকগুলো টেস্ট পার করেছে। আসল পরীক্ষা তো এটাই হবে যে তুমি জানো এভা একটা রোবট, কিন্তু তারপরেও যদি সে তোমাকে এটা অনুভব করাতে পারে যে সে একজন সত্যিকারের মানুষ, তাহলে এটাই হবে অ্যাভার জন্য আসল চ্যালেঞ্জ এবং এই কথায় ক্যালেবও সম্মতি জানায়। আর তারপর সেই রাতে ক্যালেব বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। তার একদমই ঘুম আসছিল না, তাই সে টিভি চালু করে। আর তখনই দেখতে পায় যে টিভিতে অ্যাভার চেম্বারের সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে। টিভিতে ক্যালেব সকল অ্যাঙ্গেল থেকে অ্যাভাকে মনিটর করতে পারছিল। সে দেখতে পায় যে অ্যাভা ডেস্কে বসে কোনো একটা ছবি আঁকছে। এরপর সে উঠে সুইচের কাছে যায় এবং সেখানে নিজের হাত রাখে এবং তারপর সে এক দৃষ্টে ক্যামেরার দিকে তাকায়, যেন সে জানে যে ক্যালেব তাকে দেখছে। সেই মুহূর্তে পুরো ফ্যাসিলিটির বিদ্যুৎ চলে যায় আর সেখানে ঘোষণা হতে থাকে যে জেনারেটর পুনরায় চালু করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সিকিউরিটি লকডাউন সক্রিয় করা হলো। এই কথা শুনে ক্যালেব খুবই ঘাবড়ে যায় এবং বাইরে বেরোনোর জন্য কি কার্ড দিয়ে নিজের ঘরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। আসলে নাথান এই ফ্যাসিলিটিকে এমনভাবে প্রোগ্রাম করে রেখেছিল যে বিদ্যুৎ চলে গেলে পুরো জায়গাটা নিজে থেকেই লক হয়ে যেত, যার ফলে কেউই নিজের ঘর থেকে বাইরে বেরোতেই পারতো না। ক্যালেবের অস্থিরতা এবার বাড়তেই থাকে আর তখনই জেনারেটর আবারও চালু হয়ে যায় আর বিদ্যুৎ ফিরেও আসে।
ক্যালেব স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং বিছানায় গিয়ে এবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দরজা খোলার শব্দে ক্যালেব হঠাৎ জেগে ওঠে আর সে দেখতে পায় যে একটা মেয়ে কফির কাপ নিয়ে ঘরের ভেতরে এসেছে। ক্যালেবের দিকে না তাকিয়ে মেয়েটা কফির কাপ টেবিলে রেখে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। এইসব কিছু দেখে ক্যালেব সাথে সাথে বাইরে নাথানের কাছে চলে আসে। ক্যালেব কিছু বলার আগে নাথান বলে, মাফ করো বন্ধু, তোমাকে জাগানোর জন্য আমি কিয়োকোকে তোমার ঘরে পাঠিয়েছি, কারণ আমি চাইনি তুমি তোমার মূল্যবান সময়গুলো ঘুমিয়ে নষ্ট করো। এই কথা শুনে ক্যালেব অনুমান করে যে কিয়োকো সম্ভবত নাথানের কাজের লোক। এরপর এবার সাথে ক্যালেবের কথোপকথনের দ্বিতীয় সেশন শুরু হয়। আজকে এভা ক্যালেবকে তার নিজের আঁকা একটা ছবি দেখায়। যদিও সেই ছবিটার কোনো অর্থ বোঝা যাচ্ছিল না, তাই ক্যালেব এভাকে কোনো অর্থপূর্ণ একটা ছবি আঁকার পরামর্শ দেয়। এতক্ষণে এভা ক্যালেবের সঙ্গে অনেকটাই মিশে গেছে। এভা ক্যালেবের ব্যাপারে জানার ইচ্ছা প্রকাশ করে, যার উত্তরে ক্যালেব এভাকে নিজের ঠিকানা, বয়স এবং তার কাজ সম্পর্কে সব কিছু জানায়। এরপরে এভা ক্যালেবকে জিজ্ঞাসা করে, তুমি কি বিবাহিত বা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? উত্তরে ক্যালেব বলে যে না, সে এখনও একা। এর সাথে সাথে ক্যালেব এটাও জানায় যে যখন তার বয়স 15 বছর ছিল তখন একটা গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। যদিও দুর্ঘটনার সময় সেও তার বাবা মায়ের সাথে গাড়িতেই ছিল, কিন্তু পেছনের সিটে থাকার কারণে সে প্রাণে বেঁচে যায়। কিন্তু সে এতটাই গুরুতর আহত হয়েছিল যে তাকে 1 বছর হাসপাতালে কাটাতে হয়, আর তখন থেকেই সেই দুনিয়াতে একা। এই কথা শুনে এভা প্রচণ্ড দুঃখ প্রকাশ করে। আর কথাবার্তার মধ্যে এভা ক্যালেবকে জিজ্ঞাসা করে, তুমি কি নাথানকে নিজের বন্ধু মনে করো? উত্তরে ক্যালেব বলে যে হ্যাঁ, তবে আমাদের বন্ধুত্ব অতটা গভীর নয়। কিন্তু নাথান একজন অত্যন্ত প্রতিভাবান মানুষ। সে 13 বছর বয়সে ব্লু বুক সার্চ ইঞ্জিনের বেস কোড তৈরি করে ফেলেছিল, তাই কোম্পানিতে আমরা সবাই তাকে খুবই সম্মান করি। সে একজন ভালো মানুষ। এইসব কথার মধ্যে হঠাৎ করে আরও একবার ফ্যাসিলিটির বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে সকল দরজা লক হয়ে যায় আর ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়। আর তখনই আবার মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। সে ক্যালেবকে বলে, ক্যালেব, তুমি কিন্তু ভুল ভাবছো। নাথান একদমই ভালো মানুষ নয়। ওর উপরে কখনো বিশ্বাস করো না, ও তোমার বন্ধু নয়। ও যাই বলুক না কেন, ওর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করো না। এই কথা শুনে ক্যালেব একটা বিশাল বড় ধাক্কা খায়। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে আর সেই মুহূর্তে এভা ক্যালেবের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করে, কারণ এভা জানতো যে নাথান তাদের উপরে নজর রাখছে। এভার কথায় ক্যালেব খুবই ঘাবড়ে যায়। এরপর সেই রাতে যখন ক্যালেব নাথানের সঙ্গে রাতের খাবার খাচ্ছিল, তখনই নাথান ভুল করে ওয়াইনের গ্লাস ফেলে দেয়। সাথে সাথে নাথান কিয়োকোর উপরে প্রচণ্ড রাগে ফেটে পড়ে আর কিয়োকোকে খুবই বাজেভাবে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। নাথানের এই রূপ দেখে ক্যালেব মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর পরের মুহূর্তে নাথানের রাগ পাওয়ার কাটের সমস্যার দিকে ঘুরে যায়। সে ক্যালেবকে বলতে থাকে যে সে জেনারেটর সিস্টেমের পেছনে অনেক টাকা খরচ করেছে, কিন্তু তারপরেও এখানে কিছুক্ষণ পর পর পাওয়ার কাট হতেই থাকে। এটা শুনে ক্যালেব তাকে বলে যে তুমি কি জানো না এই পাওয়ার কাটের কারণটা কি? নাথান বলে যে না, আমি এটা জানি না। হতে পারে জেনারেটর বসানোর সময় কর্মীদের কোনো ভুল হয়ে গেছে। এই কথা শুনে ক্যালেব বলে, তাহলে তুমি জেনারেটর বসানোর লোকদেরকে আবার ডাকছো না কেন? তখনই নাথান বলে যে না, আমি ওদেরকে ডাকতে পারবো না, কারণ এই জায়গাটা একটা টপ সিক্রেট। এই জায়গার ব্যাপারে যাতে ওরা কাউকে কিচ্ছু না বলতে পারে, তাই কাজ শেষ হওয়ার পরে আমি ওদেরকে খুন করিয়ে দিয়েছিলাম। এই কথা শুনে এক মুহূর্তের জন্য ক্যালেবের শরীর কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণে তার মনে হয় যে নাথান হয়তো মজা করছে। এরপর নাথান তাকে জিজ্ঞাসা করে, ক্যালেব, আমি তোমার আর এভার কথোপকথনের সময় তোমাদের উপরে নজর রাখছিলাম, কিন্তু তুমি তো জানোই পাওয়ার কাটের সময় ক্যামেরাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ওই সময় তোমাদের মধ্যে কি কথা হয়েছে? কিন্তু ক্যালেব নাথানকে সত্যি কথাটা বলে কোনো সমস্যায় পড়তে চায় না, তাই সে মিথ্যে বলে দেয় যে পাওয়ার কাটের সময় তাদের মধ্যে কোনো কথাই হয়নি। এর উত্তরে নাথানও আর ক্যালেবকে এইসব ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে না। এখন ক্যালেবের মনে এভার জন্য মায়া জন্মাতে থাকে। সে সারাক্ষণ নিজের ঘর থেকে এভাকে মনিটর করতে থাকে, আর অন্যদিকে এভার নজরও ক্যামেরার দিকেই থাকতো, যেন সে জানে যে ক্যালেব তাকে দেখছে। এই সব কিছুর মধ্যে একদিন নাথান ক্যালেবকে নিজের ল্যাবরেটরিতে নিয়ে আসে, যেখানে সে এভাকে তৈরি করেছিল। সেখানে নাথান ক্যালেবকে এভার মস্তিষ্ক দেখায়, যেটা জেলের মতো একটা পদার্থ দিয়ে তৈরি করা হয়েছিল। নাথান জানায় যে এটা এমন একটা সফটওয়্যারের প্রযুক্তি যেটা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করে। এই মস্তিষ্কের কারণে এভা মানুষের মতো চিন্তা করতে, বুঝতে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে। নাথান আরও বলে যে এভাকে তৈরি করার সময় তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এভাকে মানুষের হাবভাব এবং কথা বলার ধরন শেখানো।
নাথান জানায় যে এই সমস্যা সমাধান করার জন্য সে তার সার্চ ইঞ্জিন ব্লু বুকের মাধ্যমে পুরো পৃথিবীর সমস্ত মোবাইল ফোনের ক্যামেরা আর মাইক হ্যাক করে এবং মানুষের ভয়েস এবং ভিডিও ডেটা এভার মেমোরিতে ফিট করে দেয়, যার ফলে এভা মানুষের হাবভাব এবং তাদের বাচন ভঙ্গি সব শিখে নেয়। যদিও মানুষের মোবাইল ফোন এভাবে হ্যাক করা বেআইনি ছিল, কিন্তু নাথান সাফাই দিয়ে বলে যে আমি শুধু একাই নই, বরং পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি এভাবেই মানুষের কাছ থেকে তাদের ডেটা সংগ্রহ করে, তাই তার উপরে কেউ অভিযোগ কখনো আনতেই পারবে না। নাথান ক্যালেবকে আরও বলে যে এভাকে প্রশিক্ষণ দিতে আমার সার্চ ইঞ্জিন ব্লু বুকের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। তুমি কি জানো যে মানুষ ইন্টারনেটে যা সার্চ করে তা দিয়ে শুধুমাত্র তাদের প্রয়োজন আর পছন্দের কথাই জানা যায় না, বরং এটাও জানা যায় যে মানুষ কিভাবে চিন্তা করে, আর সেটার সাহায্যে এভা মানুষকে বুঝতে শিখেছে। তো এরপর ক্যালেবের সাথে এভার তৃতীয় সেশন শুরু হয়। এবার এভা ক্যালেবকে আরও একটা ছবি দেখায়। এখন এভা আশেপাশের জিনিসগুলো দেখে এবং বুঝে শুনে সেগুলোর ছবি আঁকতে শুরু করেছে। সেই ছবি দেখে ক্যালেব এভার উপরে খুবই ইমপ্রেস হয়ে যায়। এরই মধ্যে এভা ক্যালেবকে জানায় যে জানো, আমি কখনোই এই চেম্বারের বাইরে যাইনি। আমি আসলে বাইরের দুনিয়াটা দেখতে চাই। আমি জানতে চাই মানুষ কিভাবে কাজ করে, আর মানুষের কাজে আমি তাদেরকে সাহায্য করতে চাই। এরপর সে ক্যালেবকে আরও জিজ্ঞাসা করে, আচ্ছা যদি তুমি সুযোগ পাও তাহলে কি আমার সাথে একটা রোমান্টিক ডেটে যেতে চাইবে? এর উত্তরে ক্যালেব আনন্দের সাথে হ্যাঁ বলে দেয়। এই সময় এভা ক্যালেবকে তার চোখ বন্ধ করতে বলে, আর কিছুক্ষণ পরেই সে মানুষের মতো পোশাক আশাক পরে সেজে গুজে ক্যালেবের সামনে চলে আসে। সেই পোশাকে কেউ বলতেই পারবে না যে এভা একটা রোবট ছিল। ক্যালেব এভার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই সব কিছু দেখে এভা ক্যালেবের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো? এর উত্তরে ক্যালেব একটু ইতস্তত করে বলে, না। কিন্তু এভা বলে, তুমি মিথ্যে বলছো। আমি তোমার মুখের মাইক্রো এক্সপ্রেশন দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি যে তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো। তখন ক্যালেবও তার কথায় সম্মতি জানায় আর স্বীকার করে যে হ্যাঁ, সে এভার প্রতি আকৃষ্ট হচ্ছে। এরপর ক্যালেব আরও একবার নাথানের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি জানতে পারি তুমি এভাকে জেন্ডার কেন দিয়েছো? তার মধ্যে মেয়েদের সকল গুণ কেন দিয়েছো? কারণ একটা রোবটের তো জেন্ডারের প্রয়োজন নেই। নাকি তুমি এভাকে আমার সাথে ফ্লার্ট করার জন্যই প্রোগ্রাম করেছো, যাতে করে আমি তার প্রতি ইমপ্রেস হয়ে যাই আর এভাকে টেস্টে পাশ করিয়ে দেই? এর উত্তরে নাথান বলে, তুমি ঠিকই বলেছো। আমি তার মধ্যে মেয়েদের সব গুণই দিয়েছি, আর সে সব কিছু অনুভব করতে পারে এবং পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। আমি এভাকে এমনভাবে বানিয়েছি যে সে মানুষের সাথে সমস্ত খুশি আনন্দ ভোগ করতে পারে। কিন্তু আমি ওকে তোমার সাথে ফ্লার্ট করার জন্য প্রোগ্রাম করিনি। সে যা কিছু করছে নিজের চিন্তা ভাবনা দিয়েই করছে। তোমাকে ভালোবাসাটাও তার নিজেরই ইচ্ছা। এই কথা শুনে ক্যালেব অবাক হয়ে যায়। তারপর সেই রাতে যখন এভা নিজের চেম্বারে ছবি আঁকছিল, তখনই ক্যালেব দেখতে পায় যে নাথান এভার চেম্বারে আসে আর তার সেই ছবিটা ছিঁড়ে চলে যায়। এটা দেখে ক্যালেবেরও রাগ ওঠে আর সে নাথানের ঘরে চলে যায়, কিন্তু নাথান নিজের ঘরে ছিলই না, সেখানে শুধু কিয়োকো ছিল। ক্যালেব কিয়োকোকে জিজ্ঞাসা করে, নাথান কোথায়? কিন্তু কিয়োকো কিছু বলার পরিবর্তে নিজের পোশাক খুলতে শুরু করে। এটা দেখে ক্যালেব তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার উদ্দেশ্য এমন কিছু নয়। আর কিছুক্ষণের মধ্যে নাথান সেখানে পৌঁছে যায় আর সে আজকে প্রচণ্ড নেশার ঘরে ছিল। ক্যালেব তাকে জিজ্ঞাসা করে যে তুমি এভার ছবি কেন ছিঁড়েছ? কিন্তু নাথান উত্তর দেবার পরিবর্তে কিয়োকোর সঙ্গে নাচ শুরু করে দেয়। এটা দেখে ক্যালেব বুঝতে পারে যে নাথান একটা আস্ত পাগল মানুষ। তো এখন পরের দিন সকালে ক্যালেব আরও একবার এভার সাথে দেখা করতে চলে আসে। এভা ক্যালেবকে তার সেই ছবিটা দেখায় যেটা নাথান ছিঁড়ে ফেলেছিল। সেই ছবিতে এভা ক্যালেবকেই এঁকেছিল। এটা দেখে ক্যালেব অনেক আবেগপ্রবণ হয়ে যায়। সে বুঝতে পারে যে এভা তাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে। সে এভাকে সত্যিটা জানিয়ে দেয় যে আমি এখানে তোমাকে পরীক্ষা করতে এসেছি যে তুমি মানুষের মতো ঠিকমতো চিন্তা করতে এবং বুঝতে পারো কি না। এই কথা শুনে এভা ক্যালেবকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যদি টেস্টে ফেল করি তাহলে কি আমাকে সুইচ অফ করে দেয়া হবে? উত্তরে ক্যালেব বলে, আমি জানি না। কিন্তু এভা মন খারাপ করে বলে, আমি জানি আমাকে সুইচ অফ করে দেয়া হবে। কিন্তু ক্যালেব, আমি চাই না আমাকে সুইচ অফ করা হোক। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমিও কি আমার সাথে থাকতে চাও? এইসব কথা শুনে ক্যালেব ফিল করতে পারে যে সে হয়তো এতদিনে এভাকে ভালোবাসতে শুরু করেছে। এমনকি রাতের বেলা সে স্বপ্নেও এভাকেই দেখতে পায়। আর প্রত্যেক সেশনের পরে এভার প্রতি তার টান আরও বাড়তে থাকে।
এরই মধ্যেই ক্যালেব নাথানের কাছে আসে আর তাকে প্রশ্ন করে যে এভাকে বানানোর পেছনে তোমার আসল উদ্দেশ্যটা কি। উত্তরে নাথান বলে, দেখো, আমরা দশকের পর দশক ধরে একটাই কথা শুনে আসছি যে ভবিষ্যতের মানুষ এক শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার করবে। প্রশ্ন শুধু এটাই ছিল যে কবে আবিষ্কার হবে। এই প্রশ্নের উত্তরটাই আমি খুঁজেছি, আর আমার উদ্দেশ্য শুধু এটাই ছিল যে আমি সবার আগে এমন একটা এআই রোবটকে তৈরি করব যেটা অন্য কেউ করতে পারেনি। নাথান আরও জানায় যে এভা তার প্রথম এআই রোবট নয়, বরং সে অনেকগুলো এআই রোবট মডেলকে আপগ্রেড করার পরে ফাইনালি এভাকে বানিয়েছে। আর এখন সে এভাকেও আপগ্রেড করে তার চেয়েও উন্নত মডেল বানাতে চায়। যদিও ক্যালেবের চোখে এভার থেকে নিখুঁত এআই রোবট আর কেউ হতেই পারে না। সে নাথানকে জিজ্ঞাসা করে, নতুন রোবট বানানোর পরে তুমি পুরনো রোবটদের সাথে কি করো? এর উত্তরে নাথান বলে যে আমি ওদের মস্তিষ্ক আর ডেটা ডাউনলোড করার পরে ওদের সুইচ অফ করে দেই আর ওদের ডেটা নতুন মডেলে ব্যবহার করি। যদিও মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারা রোবটদের সাথে এমনটা করা তাদেরকে হত্যা করার মতো ছিল। তাই ক্যালেব এবার জন্য অনেক কষ্ট পায়, কিন্তু নাথান তাকে বলে যে তোমার নিজের জন্য কষ্ট পাওয়া উচিত, কারণ একদিন এমন সময় আসবে যখন এই পুরো দুনিয়াটা এআইদের হাতে চলে যাবে আর সমস্ত মানুষ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আজকে আমরা যেভাবে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের জীবাশ্ম খুঁজে বেড়াই, ঠিক সেভাবে একদিন এআই আমাদের জীবাশ্ম খুঁজে বেড়াবে। যদিও নাথান এই সত্যটা জানতো যে এআই প্রযুক্তি মানবজাতিকে তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে, কিন্তু নাথান এটাও বিশ্বাস করত যে সে যদি কোনো এআই না বানায় তাহলে অন্য কেউ এই এআই প্রযুক্তি বানিয়ে ফেলবে। তাই সে মেনে নিয়েছিল যে এটাই মানুষের বিবর্তনের পরবর্তী ধাপ। সে নিজেকে সৃষ্টিকর্তার জায়গাতে দেখত। এর উত্তরে ক্যালেব নাথানের জন্য যে রবার্ট ওপেনহাইমারের সেই বিখ্যাত লাইনটা বলে, যেটা তিনি পারমাণবিক বোমা আবিষ্কারের পরে বলেছিলেন, আমি হলাম মৃত্যু, সমগ্র জগতের বিনাশকারী। এই লাইনটা এখন নাথানের উপরেই প্রযোজ্য হচ্ছিল। সেদিন নাথান অনেক মদ পান করে আর সে সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। তখনই সুযোগ বুঝে ক্যালেব তার পকেট থেকে সেই কি কার্ডটা চুরি করে নেয় এবং সেই কার্ডের সাহায্যে নাথানের ঘরে ঢুকে পড়ে। সে নাথানের কম্পিউটারে তার প্রোগ্রামের কিছু অংশ পরিবর্তন করে দেয়। সেখানে সে ভিডিও ফাইলে দেখে যে কিভাবে নাথান তার প্রত্যেকটা এআই মডেলকে কাচের চেম্বারে বন্দি করে রাখত আর তাদের সাথে নিষ্ঠুর ব্যবহার করত। সে এআই মডেলগুলো মানুষের মতো বন্দি দশায় প্রচণ্ড কষ্ট পেত, তাই তারা চেম্বারের দেয়ালে আছড়াত আর বাইরে আসার চেষ্টা করত, কিন্তু নাথান তাদের উপরে একটুও দয়া দেখাতো না। ক্যালেবের কাছে নাথানের এই পাশবিক আচরণ একদমই ভালো লাগে না। সেখানে ক্যালেব নাথানের বেডরুমে কিয়োকোকে দেখতে পায়। ক্যালেব সেই ঘরে চলে যায় আর আলমারি খুলে দেখে যে সেখানে নাথান পুরনো এআই মডেলগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছে। তখনই কিয়োকো তার কাছে আসে আর নিজের চামড়া তুলে দেখায় যে সে নিজেও একটা এআই রোবট। যদিও কিয়োকোকে নাথান শুধুমাত্র নিজের শারীরিক ক্ষুধা মেটাতে আর তার সেবা করার জন্যই ব্যবহার করত। এর মধ্যে নাথানকে আসতে দেখে ক্যালেব তার ঘর থেকে বেরিয়ে আসে আর মাটি থেকে তার কি কার্ডটা তোলার ভান করে তাকে ফেরত দিয়ে দেয়। ক্যালেব এখন পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিল যে এই এআই রোবটেরা সম্পূর্ণ মানুষের মতো হয়ে যেতে পারবে। সে এবার কষ্টটা এখন অনুভব করতে পারছিল। তাই এখন পরদিন সকালে ক্যালেব আরও একবার এবার কাছে চলে আসে। ক্যালেবের হাবভাব দেখে এভা বুঝে যায় যে ক্যালেব তার সাথে গোপনে কথা বলতে চায়। তখন এভার সাথে সাথে এই ফ্যাসিলিটির পাওয়ার কাট করে দেয়। আসলে ফ্যাসিলিটিতে পাওয়ার কাটের কারণ কোনো যান্ত্রিক ত্রুটি ছিলই না, বরং এভাই পাওয়ার কাট করতো যাতে করে সে গোপনে ক্যালেবের সঙ্গে কথা বলতে পারে। পাওয়ার কাট হতেই ক্যালেব এভাকে বলে, তুমি কিচ্ছু বলো না, শুধু আমার কথা শোনো। তুমি নাথানের ব্যাপারে ঠিকই বলেছিলে, ও তোমাকে আপগ্রেড করতে চলেছে আর এটা করা তোমাকে হত্যা করার মতোই হবে। তাই আমার কথা মন দিয়ে শোনো। আমি আজকে নাথানকে মদ খাইয়ে ওর কি কার্ড চুরি করে নেব আর সিস্টেমটাকে রিপ্রোগ্রাম করে দেব, যার ফলে পাওয়ার কাট হলে দরজা আর বন্ধ হবে না, বরং পুরোপুরিভাবে খুলে যাবে। তারপর তুমি ঠিক 10টার সময় পাওয়ার কাট করে দেবে আর আমরা একসাথে এখান থেকে পালিয়ে যাব। আর যখন নাথানের জ্ঞান ফিরবে তখন সে নিজেই এখানে বন্দি হয়ে থাকবে। এই পরিকল্পনা করে ফাইনালি ক্যালেব নাথানের কাছে চলে আসে। আর আজকে ক্যালেবের সেখানে 1 সপ্তাহ পূর্ণ হয়ে গেছে। আর পরদিন সকালে তাকে ফিরিয়ে যাবার জন্য হেলিকপ্টার এখানে আসার কথা। তাই যাবার আগে ক্যালেব নাথানকে তার সাথে একটা ছোট্ট সেলিব্রেশন করতে বলে এবং তার জন্য
ড্রিঙ্কস বানাতে থাকে। কিন্তু নাথান মদ পান করতে রাজি হয় না। সে বলে যে আমি এখন মদ ছাড়ার চেষ্টা করছি। নাথান ক্যালেবকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় এভা টেস্টে পাশ করেছে নাকি ফেল। এর উত্তরে ক্যালেব জবাব দেয় যে এতে কোনো সন্দেহ নেই যে এভা পুরোপুরি সচেতন, অর্থাৎ সে মানুষের মতো চিন্তা করতে এবং বুঝতে পারে। সে এই টেস্ট পাশ করেছে। নাথান খুশি হয়ে বলে, ক্যালেব আমি তোমাকে একটা সত্য কথা বলতে চাই। আমি বুঝি যে তোমার এভার প্রতি একটা টান জন্মে গেছে, কিন্তু সত্যটা হলো এভা শুধু তোমাকে ভালোবাসার অভিনয় করে ফাঁসিয়েছে। সে সত্যি সত্যি তোমাকে একদমই ভালোবাসে না। এই কথা শুনে ক্যালেব বলে, কিন্তু এভা অভিনয় কেন করবে? নাথান বলে যে এভা আমার বানানো এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই। হয়তো এই জন্য সে এখান থেকে পালাতে চায়, তাই সে তোমাকে তার ভালোবাসার জালে ফাঁসাচ্ছে, যাতে করে তোমার মাধ্যমে সে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এই কথা শুনে ক্যালেব বুঝে যায় যে নাথান তার পরিকল্পনার সকল কথা জানে। সে নাথানকে বলে যে তুমি অনেক নীচ প্রকৃতির একজন মানুষ। ওই রোবটগুলোকে বন্দি করে কষ্ট দিতে তোমার কি মজা লাগে? এইসব শুনে নাথান হাসে আর বলে, আমার সাথে চলো, তোমাকে কিছু দেখানোর আছে। এই কথা বলে নাথান ক্যালেবকে নিজের কম্পিউটার রুমে নিয়ে যায়। সে ক্যালেবকে সেই দিনের ভিডিও ফুটেজ দেখায় যেদিন এভা ক্যালেবের ছবি আঁকিয়েছিল আর নাথান সেই ছবিটা ছিঁড়ে ফেলেছিল। আসলে নাথান এভার ছবিটা ইচ্ছে করেই ছিঁড়েছিল, যাতে করে একই সাথে এভা আর ক্যালেব দুজনকেই সে বিভ্রান্ত করতে পারে এবং সেই ঘরে ব্যাটারি চালিত একটা গোপন ক্যামেরা লাগাতে পারে, যেটাতে নাথান সফল হয়েছিল। অর্থাৎ পাওয়ার কাটের সময় এভা আর ক্যালেবের মধ্যে যে কথাগুলো হয়েছিল সব কিছুই নাথান শুনে ফেলেছে। নাথান ক্যালেবকে বলে যে ঘাবড়ানোর কিছুই নেই, তুমি এভাকে পালানোর পরিকল্পনা করে কোনো ভুল করনি, বরং এটাই তো আমার পরীক্ষা ছিল। আসলে এভা একটা বাক্সেবন্দি ইঁদুরের মতো ছিল, যাকে বাইরে আসার জন্য আমি শুধু একটাই রাস্তা দিয়েছিলাম, আর সেই রাস্তাটা ছিলে তুমি। আমি দেখতে চেয়েছিলাম যে এভা তোমাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে এখান থেকে পালাতে সফল হতে পারে কিনা, আর ফলাফলটা কিন্তু দুর্দান্ত এসেছে। এভা একজন মানুষের মতোই নিজের বুদ্ধি, নিজের সৌন্দর্য আর নিজের সরলতার সুযোগ নিয়ে খুবই চালাকির সাথে তোমাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়েছে, আর তুমি তার ভালোবাসায় অন্ধ হয়ে তাকে নিয়ে পালানোর জন্য একটা প্ল্যানও তৈরি করে ফেলেছো। তো এখন আমি বলতেই পারি যে এভা আসলে একটা শক্তিশালী এআই রোবট। এই সব কিছু শুনে ক্যালেব হতাশ হয়ে বলে যে এবার আমি বুঝতে পারছি যে আসলে আমি কোনো লটারি জিতিনি, বরং তুমি আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছিলে। আর হয়তো তুমি আমাকে এই জন্যই বেছে নিয়েছিলে কারণ আমার না কোনো পরিবার আছে আর না কোনো বান্ধবী। তুমি আমার সার্চ হিস্ট্রি থেকে আমার পছন্দ অপছন্দ সব কিছু জেনে গিয়েছিলে। তুমি এটাও জানতে পেরেছো যে আমার আসলে কোন ধরনের মেয়েদের প্রতি আগ্রহ আছে, আর এই জন্য তুমি এভাকে ঠিক সেই টাইপেরই একটা মেয়ের মুখের চেহারা দিয়েছো, যাতে করে সে আমাকে খুব সহজেই আকৃষ্ট করতে পারে। এইসব শুনে নাথান বলে যে হ্যাঁ, আমি তোমাকে বেছে নিয়েছিলাম, কিন্তু তুমি হতাশ হও না, কারণ তোমার জন্য আজ আমরা এত শক্তিশালী একটা এআই পেয়েছি। এইসব কথার মধ্যে হঠাৎ করে ফ্যাসিলিটিতে পাওয়ার কাট হয়ে যায়। এটা দেখে নাথান ক্যালেবকে বলে যে মনে হয় 10টা বেজে গেছে। ওদিকে বেচারি এভা এই অপেক্ষায় বসে থাকবে যে তুমি ওকে নিতে যাবে। সে ভাববে যে এতক্ষণে তুমি আমাকে মদ খাইয়ে মাতাল করে দিয়েছো আর সিস্টেমটাকে রিপ্রোগ্রাম করে দিয়েছো, যার ফলে পাওয়ার কাট হলে দরজা লক হবে না, বরং আনলক হয়ে যাবে। কিন্তু এভা কখনো বুঝতেই পারবে না যে তোমার পরিকল্পনা আমি অনেক আগেই ধরে ফেলেছি। কিন্তু ক্যালেব, আমি তোমার উপরে অনেক খুশি, তুমি আমার কাজ খুব ভালোভাবে করেছো। এর উত্তরে ক্যালেব বলে যে কে বললো যে আমার পরিকল্পনা তুমি ধরে ফেলেছো? আসলে আমার আগে থেকে আন্দাজ ছিল যে তুমি পাওয়ার কাটের সময় আমাদের উপরে নজর রাখো, তাই আমি আগে সিস্টেমটাকে রিপ্রোগ্রাম করে দিয়েছিলাম। হয়তো তুমি জানো না যে গত রাতে তুমি যখন নেশায় ছিলে তখন আমি তোমার কি কার্ড চুরি করে তোমার ঘরে গিয়েছিলাম, আর সেই সময়েই আমি সিস্টেমটাকে রিপ্রোগ্রাম করে দেই। এই কথা শুনে নাথান ভয়ে কেঁপে ওঠে। আর কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে। তখনই নাথান দেখতে পায় যে এতক্ষণে এভা নিজের চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসেছে। এটা দেখে রাগে নাথান ক্যালেবকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। এরপর সে তার ডাম্বেলের রড নিয়ে এভার কাছে চলে আসে। সে দেখতে পায় যে এভা কিয়োকোকেও নিজের দলে ভিড়িয়ে নিয়েছে। কিয়োকোর হাতে ছুরি দেখে নাথান বুঝতে পারে যে এরা হয়তো নাথানকে মেরেই ফেলবে, তাই সে এভাকে নিজের ঘরে যেতে বলে। কিন্তু এভা এখন আর নাথানের কথা শোনার পাত্রী ছিল না। সে দৌড়ে এসে নাথানের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার গলা টিপে ধরতে থাকে। কিন্তু নাথান এভাকে প্রচণ্ড বুদ্ধিমান বানালে
মারলেও তাকে তেমন একটা শক্তিশালী বানায়নি। তাই নাথান রড দিয়ে মেরে এবার হাত ভেঙে দেয়। তারপর সে তাকে টেনে নিয়ে তার ঘরের দিকে যেতে থাকে, কিন্তু তখনই কিয়োকো পেছন থেকে নাথানের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। নাথান যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু সে রড দিয়ে মেরে কিয়োকোকেও শেষ করে দেয়। কিন্তু তখনই এভা আবার উঠে পড়ে। সে নাথানের পিঠ থেকে ছুরিটা বের করে আর সেটা তার বুকে ঢুকিয়ে দিয়ে নাথানকে মেরে ফেলে। এরপরে এভা নাথানের ঘরে চলে আসে, যেখানে ক্যালেব ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে। ক্যালেবের পুরো বিশ্বাস ছিল যে নাথান যাই বলুক না কেন এভা তাকে সত্যি ভালোবেসেছে। এভা ভালোবাসার সুরে ক্যালেবকে বলে যে তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে সে নাথানের বেডরুমে চলে যায় আর সেখানে থাকা পুরনো রোবটগুলোর একটা হাত খুলে নিয়ে সে নিজের কাটা হাতে জুড়ে নেয় আর সেই রোবটের চামড়াও নিজের গায়ে লাগিয়ে নেয়, যার ফলে এভাকে এখন একদম সত্যিকারের মানুষের মতো লাগছিল। সে একটা সুন্দর পোশাক পরে নেয় আর নাথানের ঘর থেকে বেরিয়ে আসে। ওদিকে ক্যালেব এই অপেক্ষায় ছিল যে এভা তাকে নিতে আসবে, কিন্তু এভা ক্যালেবকে ভেতরে লক করে সেখান থেকে চলে যেতে থাকে। অর্থাৎ নাথান ঠিকই বলেছিল, এভা এখান থেকে পালানোর জন্যই ক্যালেবকে তার ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ক্যালেব সাহায্যের জন্য এভাকে ডাকতে থাকে, কিন্তু এভা এক মুহূর্তের জন্য ক্যালেবের দিকে ফিরেও তাকায় না। ক্যালেবের পক্ষে এখন ওই ফ্যাসিলিটি থেকে বাইরে বেরিয়ে আসা অসম্ভব ছিল। ওদিকে এভা এই ফ্যাসিলিটি থেকে বেরিয়ে জঙ্গলে চলে আসে, যেখানে পাইলট হেলিকপ্টার নিয়ে ক্যালেবের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এভা তাকেও নিজের কথায় ফাঁসিয়ে হেলিকপ্টারে করে শহরের দিকে যেতে থাকে। আর এখানে একটা শক্তিশালী রোবটকে মানুষের মস্তিষ্ক দিয়ে দিলে সেটার কি পরিণতি হতে পারে এভা তা আজকে প্রমাণ করে দেয়। সত্যি বলতে এভা একটা প্রচণ্ড শক্তিশালী এআই ছিল, আর সে এখন মানুষের সবচেয়ে বড় অস্ত্রটা পেয়ে গেছে, আর সেটা হলো মানুষের মস্তিষ্ক, ছলনা আর প্রতারণা। আর এই অস্ত্রের মাধ্যমে এভা এখন পুরো মানবজাতিকে ধ্বংস করে একটা রোবট যুগের সূচনা করতে যাচ্ছিল, যেটার শুরু এভা করে দিয়েছে। কিছু সময় পরে এভাকে আমরা শহরের মানুষের ভিড়ে ঘুরতে দেখতে পাই, আর এর সাথে সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই ইউনিক সিনেমাটা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার বিশ্বাস ভালোই লেগেছে, কারণ গল্পটা কিন্তু খুবই ইউনিকভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।